গতকাল লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে একটি মানবাধিকার সংস্থার ব্যানারে কিছু লোক জড়ো হয় এবং জড়ো হয়ে তারা বাংলাদেশে ভারতের যে আধিপত্যবাদ এটার নামে স্লোগান দেয়। এবং সেখানে আমরা দেখলাম যে আবরারের ছবি। আবরারের ছবি কেন সেটা আসলে আমার বোধগম্য হয় নাই, কারণ আবরার ভারতের সঙ্গে বাংলাদেশের যে অসম চুক্তি সেটা নিয়ে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে আবরারকে কতিপয় ছাত্রলীগের নেতাকর্মীরা, তো সেই জন্য মানে ভারত কি বলে দিয়েছে কিনা বা ভারতের কোনো বলে দিয়েছে কোনো এভিডেন্স আছে কিনা সেটা আমি আমার আমার বোধগম্য না। তবে সেখানে যদি ফেলানির ছবি দিয়ে একটা সীমান্তে যে কাণ্ডগুলো করতেছে এগুলোর একটা প্রতিবাদ করতো, তাহলে হয়তো আমি মনে করতাম যেটা অনেক গ্রহণযোগ্য হতো। কিন্তু এই আবরারের কাণ্ডের সঙ্গে ভারত কিভাবে জড়িত তা আমার বোধগম্য না। যাই হোক, আমি গতকালকে লিখেছিলাম যে সেখানে 25 থেকে 30 জন লোক হয়েছে। হয়তো 25-30 বা 5-10 জন এদিক ওদিক এর বেশি কম হতে পারে, বাট ওই রকম কোনো লোক হয় নাই। দেখুন, আমি তো সুযোগ পেলেই বিএনপির বিভিন্ন প্রোগ্রামে যাই, মাঝে মধ্যে, সব সময় না, কাজ থাকে তো, ব্যস্ত জীবন। তো বিএনপি যদি সামান্য একটা ডাকও দেয়, এই মানে যুক্তরাজ্য বিএনপি লন্ডনে যে কোনো জায়গায় অন্তপক্ষে 200-300 লোক আসে। আর যদি একটু বড় ডাক দেয় তাহলে 30-35 হাজার লোকও আসে, যেটা গত বছরের আগস্টে আমি দেখেছি। আমি নিজেও সেখানে ছিলাম, একদম হাইড পার্ক থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত, ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত 30-35 হাজার লোক হয়েছে। তো সেই জায়গায় গতকালকে যে লন্ডনের ভারতীয় দূতাবাসের সামনে যে প্রতিবাদ বা বিক্ষোভ সমাবেশ, সেটা একদম ফ্লোপি বলা যায়। এখন এই ফ্লোপ হওয়ার পিছনে বিভিন্ন কারণ আছে। কারণ হচ্ছে যে বিএনপি তো ভূ রাজনীতি বোঝে, বিএনপি তো আসলে পয়েন্টে আছে। একজন ইউটিউবার বলে যে আন্দোলন করে দেখাক আমার মতো। ভাই, তুমি কি আন্দোলন করতেছো? তুমি ফ্রান্সে বসে বসে ইউটিউবে কিছু কথা বলতেছো? বিএনপি তো আন্দোলন করতেছে। বিএনপির চেয়ে বড় আন্দোলন করানো ওনার কে আছে? ওই যে জি হাসান ভাই বলছিল না যে এই পিনাকি একটা ভার্চুয়াল জগৎ সৃষ্টি করছে। সেই জগতে যারা থাকে, পিনাকি যারা ভক্ত, তারা মনে করে যে হ্যাঁ এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে। বাস্তব এত সহজ না, বাস্তব অনেক কঠিন। যাক, আমি আলোচনা করবো সেটা পরবর্তীতে। তো এখন এই যে লন্ডনে যেই আয়োজক কমিটি, কোন একটা মানবাধিকার সংস্থার ব্যানারে, আমি জানি না, লন্ডনে ইদানিং আবার খুব খুব ঘন ঘন মানবাধিকার সংস্থা গড়ে উঠতেছে। এইসব মানবাধিকার সংস্থা দ্বারা আবার ওই বিভিন্ন রাজনৈতিক আশ্রয় চাওয়া বিভিন্ন কাম কাজ হয়। এগুলা এগুলা যা বিস্তারিত বলতে গেলে আবার অন্য কাহিনী। তো এই একটা মানবাধিকার সংস্থার ব্যানারে আমাদের সবার প্রিয় যে শামসুল আলম লিটন ভাই, এই শামসুল আলম লিটন ভাই উনি সুরমা পত্রিকার সম্পাদক সম্ভবত, এবং এই সুরমা পত্রিকা কতটুকু সত্য নিউজ প্রচার করে এটা নিয়ে অনেকের সন্দেহ আছে। অনেকে মনে করেন যে সুরমা নিউজ বিভিন্ন ফেক নিউজ প্রকাশ করে। এই শামসুল আলম লিটন ভাই উনি আবার ওই বিএনপির আমলে রাষ্ট্রপতির কি যেন ছিলেন, মানে খুব উচ্চ পদেই ছিলেন। তো এই শামসুল আলম লিটন ভাই তিনি এই গতকালকের অনুষ্ঠানটার আয়োজন করেন। উনি আবার ওই ওই যে টক শো করে না, ওই যে টেবিল টক হাসিনা, ওই টেবিল টক হাসিনার আপন ভাই। আপনারা দেখবেন যে টেবিল টক হাসিনা কিন্তু খুব ভালো ভালো বড় বড় আওয়ামী লীগের নেতাদেরকে আনে, মানে তার অনুষ্ঠানে বিএনপি নেতাদেরকে আনে, যেগুলো বাংলাদেশের বড় বড় চ্যানেলরা টাকা দিয়ে আনে। হাসিনা ওগুলো ফ্রিতেই নিয়ে আসে, টাকা পয়সা দেওয়া লাগে না। আর বাংলাদেশের চ্যানেলগুলো তো ওই গাড়ি দিয়ে গিয়ে বাসা থেকে নিয়ে আসে, কিন্তু হাসিনার কথায় তারা ওই যে বাসা থেকেই নিজেদের মোবাইল ব্যবহার করেই তারা বসে পড়ে। আমরা ফোন করলে আসে না, বলে ভাই ব্যস্ত, আজকে না কালকে। কিন্তু তখন দেখি আবার তারপরেই ওই হাসিনার ওই টেবিল টক অনুষ্ঠানে যায়। কেন যায়? কারণ এই শামসুল আলম লিটন হচ্ছে হাসিনার ভাই। হাসিনা এই শামসুল আলম লিটনকে দিয়ে এই আওয়ামী লীগ নেতাদেরকে ফোন করায়, ফোন করে এই টক শোতে আনায়। মানে এই শামসুল আলম লিটন ভাইয়ের এদিকেও আছে ওদিকেও আছে, মানে পিনাকির মতো। পিনাকি যেমন ওই শাহবাগেরও নেতা, আবার এখন আবার ওই মানে মানে এখন আবার জনগণের ত্রাণ কর্তা সাজছে, ওই রকম আর কি। তো এই হচ্ছে গিয়ে এই শামসুল আলম লিটন ভাই। তো শামসুল আলম লিটন ভাই ওই আমি দেখলাম কি, ওই যে গত বছরের আগস্ট মাসে মনে হয়, আমরা ওই যে একটু বললাম যে প্রায় 30,000 লোক হয়েছিল। আমরা হাইড পার্ক থেকে মার্চ করে আপনার ইয়েতে গিয়েছিলাম সেই প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে। তখন এই শামসুল আলম লিটন ভাইয়ের হাতে দেখি কিছু পিনাকির কিছু বই। যে পিনাকির একটা বই আছে না, স্বাধীনতা উত্তর বাংলাদেশ, তো ওই বইটা দেখি উনি মানে বিভিন্ন জনকে দেওয়ার চেষ্টা করতেছে। এখন টাকার বিনিময়ে দেওয়ার চেষ্টা করতেছে নাকি ফ্রি দেওয়ার চেষ্টা করতেছে আমি ঠিক জানি না। ওনার হাতে দেখলাম কয়েকটা পিনাকির বই।
তো আমার কথা হচ্ছে যে আপনি শামসুল আলম লিটন ভাই, আপনি অনেক সিনিয়র মানুষ এবং অনেক বড় বড় পদে কর্মরত ছিলেন, আপনাকে কেন পিনাকির ছায়াতলে বাসতে হবে? শুধু তাই না, এই কয়েক বছর আগে আপনাদের খেলা আছে কিনা জানি না, তখন বিএনপির কোনো নাম ডাক ছিল না, বিএনপিকে মাটি উঠতেই দিত না হাসিনা। হাসিনা বিএনপি মাটি উঠলে নির্যাতন নির্যাতন করতো। তো তখন আবার বিপিনুরের খুব দাপট। বিপিনুর মানে গলা ফাটিয়ে কথা বলে, সোশ্যাল মিডিয়াতে আসলে মানে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। বিপিনুরের প্রচুর মানে গর্জন, যদিও এটাকে আমি খারাপ চোখে দেখতেছি না, উইথ ডিউ রেসপেক্ট, বিপিনুরের এই কথাটা বলা দরকার ছিল, কারণ তখন আসলে কথা বলার কেউ ছিল না। বিএনপি যে কারণেই হোক, সরকারের অত্যাচারের কারণে, নির্যাতনের কারণে বিএনপি একটু ব্যাকফুটে ছিল, বিপিনুর সেই স্থানটা ফিল আপ করছিল। তো তখন লন্ডনে বিপিনুরের উদ্যোগে একটা কমিটি গঠন হলো, প্রবাসী অধিকার পরিষদ এরকম। তো আমাকে আমন্ত্রণ জানাইলো, আমি বললাম যে ভাই এটা কি রাজনৈতিক কিনা? না, এটা রাজনৈতিক না, এটা অরাজনৈতিক সংগঠন, এটা প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলবো। তারপর আমি সেখানে যোগ দিয়েছিলাম। তো যোগ দেওয়ার কিছুদিন পরে আমি বুঝতে পারি যে আসলে অরাজনৈতিক বললেও আলাপ আলোচনাগুলো তো দেখি রাজনৈতিকই হচ্ছে। তো আমি তারপর ওখান থেকে চলে আসি। কিন্তু যে কদিন ছিলাম সেই কদিনের ভিতরে একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। বিশেষ করে ওই তখন চট্টগ্রামের একজন প্রবাসী ছিল, চট্টগ্রামের কোন জায়গায় যেন, চট্টগ্রামের জায়গাটার নাম মনে পড়তেছে না, সেই জায়গায় একজন ওমান প্রবাসী জাফর, তাকে ক্রস ফায়ার দিয়েছে ওসি। তখন কিন্তু ওই মার্কিন নিষেধাজ্ঞার আগে প্রচুর ক্রস ফায়ার চলতেছে। তো ওই জাফরের কাছে, জাফর ওই করোনার কারণে চলে গেছে বাংলাদেশে কাজ হারাইয়া, পরে জাফরের কাছে স্থানীয় ওসি টাকা চাইছিল 50,000। তো ওইটা জাফর দেয় নাই, এজন্য জাফরকে ক্রস ফায়ার করছে চট্টগ্রামের পটিয়াতে। পটিয়াতে তো এই ক্রস ফায়ার করার কারণে আমরা ওই লন্ডনের হোয়াইট চ্যাপেলের একটা পার্ক আছে, আলতাফ আলী পার্ক, সেই আলতাফ আলী পার্কে আমরা মানববন্ধন আয়োজন করছি। সেখানে কমিউনিটি ব্যক্তিত্ব আবু তাহের ভাই সহ আরো অনেকে ছিল, এই শামসুল আলম লিটনও ছিল, তারপরে ওই টাওয়ার হেলমেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র ওয়াইদুর রহমান ভাই সম্ভবত উনিও ছিলেন। তো সেখানে আবার এই শামসুল আলম লিটন ভাইও ছিলেন। এই শামসুল আলম লিটন ভাই তখন ভিপিনুরের প্রচুর গুণগান করতো, প্রচুর গুণগান করতো। সেখানে সবাই বক্তব্য রাখছে, আমিও বক্তব্য রাখছি, যেহেতু শামসুল আলম লিটন ভাইরা একটু সিনিয়র, তারা একটু শেষের দিকে বক্তব্য রাখছেন। তো ওই বক্তব্যের ভিতরে হঠাৎ করে শামসুল আলম লিটন ভাই কি বললো যে আমি চাই এই যে পার্ক আলতাফ আলী পার্ক, এই আলতাফ আলী পার্কের নাম পরিবর্তন করে ভিপিনুর পার্ক রাখা হোক। তো সবাই একটু আশ্চর্য হয়ে গেল। দেখুন, উইথ রেসপেক্ট, বিপিনুরকে আমি পছন্দ করি এবং বিপিনুরের বিরুদ্ধে যখনই কেউ কথা বলে আমি তার প্রতিবাদ করি, আমি বিপিনুরের পক্ষে আমার মতামত তুলে ধরি। কিন্তু লন্ডনে বিপিনুরের অবদান কি? সেখানে তো তাকে কেউ চিনে না, তাই না? এবং সে সেখানে নাগরিকও না। আলতাফ আলী পার্ক রাখা হয়েছে এই কারণে যে আলতাফ আলী একদিন কাজ শেষ করে বাসায় ফেরার পথে মারা গিয়েছেন। যেহেতু তিনি বাংলাদেশি, এজন্য কিছু সাদা চামড়া লোক, তারা একটু অন্যরকম বর্ণবাদী, তারা আলতাফ আলী সাহেবকে মেরে ফেলে। তো তার স্মরণে ওই এলাকাটার নাম হয় আলতাফ আলী পার্ক। তো এই ধরনের একজন লোক, যিনি কখনো বিপিনুরের ছায়াতলে, এখন আবার পিনাকির ছায়াতলে তিনি আছেন, এবং কালকে তিনি অবশ্যই একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। এবং বিএনপির ভিতরে এখানে আবার কিছু কিছু লোক আছে যারা আসলে মাঝে মধ্যে দেখি বলেন যে আমি বিএনপি নেতা, মাঝে মাঝে বলেন আমি মানবাধিকার কর্মী, মাঝে মাঝে বলেন আমি সমাজকর্মী, মাঝে মাঝে বলেন আমি রাজনৈতিক বিশ্লেষক, মাঝে মাঝে বলেন অনলাইন অ্যাক্টিভিস্ট। আসলে তারা যে কোনটা তারা নিজেরাই জানেন না। তো এ হচ্ছে কি অবস্থা এখন। এই কারণেই এই শামসুল আলম লিটন ভাইয়ের এখানে বিএনপির কোন নেতা অংশগ্রহণ করেননি। স্বভাবতই এই কারণে যে এক নম্বর হচ্ছে যে এদের যে বিশ্বাসযোগ্যতা, এটার অভাব আছে, এবং দ্বিতীয়ত বিএনপির মতো একটা বড় দল এভাবে সরাসরি ভারত বিরোধিতায় যেতে পারে না। যদিও শ্রদ্ধেয় রুহুল কবির রিজভী ভাই তিনি প্রকাশ্যে কথা বলছেন, বাট একটা স্ট্রং একটা ডিবেট বিএনপির ভিতরে আছে। বিশেষ করে আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা ফখরুল ইসলাম এর একটু চায় যে না এগুলো দরকার নেই। আবার রুহুল কবির রিজভী সহ আরো কিছু লোক চায় যে না আসলে আমাদের এছাড়া কোনো উপায় নেই। পক্ষে বিপক্ষে বিভিন্ন মতামত থাকতেই পারে। তবে আমি মনে করি কি জানেন, সেটা হচ্ছে যে রাজনীতি একদিনের না, ক্ষমতাও একদিনের না। ভারত আমাদের প্রতিবেশী, আমরা প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না। আবার ভারতেরও কিন্তু বুঝতে হবে যে ভারত কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে পারবে না। অনেকেই বলে যে ভাই আপনি ভারতের পক্ষ টানেন কেন? আমি ভারতের পক্ষ টানি না। আমি প্রকাশ্যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অনেকবার কথা বলেছি, এবং আমি মনে করি যে এইবারের নির্বাচনে যদি নরেন্দ্র মোদী আবার ক্ষমতায় আসে, তাহলে আমরা তো আমাদের ভোটাধিকার হারাইছি আরো বহুত আগেই। এবার ভারতের জনগণও তাদের ভোটাধিকার হারানোর পথে থাকবে, আমি বলে দিলাম। দেখা যাক কি হয়। তবে ব্যক্তিগতভাবে চাই না নরেন্দ্র মোদী ক্ষমতায় আসুক। তবে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসুক আর কংগ্রেস ক্ষমতায় আসুক, বাংলাদেশের বিষয়ে তাদের নীতি কিন্তু পরিবর্তন এমনিতে হবে না।
মানে ওই দল ক্ষমতা আসলে পরিবর্তন হবে তা না। যেমন 14 সালে কিন্তু কংগ্রেস ক্ষমতায় ছিল, এই শেখ হাসিনা কিন্তু তখনই কিন্তু হাসিনার এই অবৈধ সরকারের যাত্রা শুরু। তো এই কারণে আমি বলবো যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। গত 15 বছরে শেখ হাসিনা যেভাবে ক্ষমতায় আছে তার জন্য প্রধানত দুইটা দেশ দায়ী, ভারত এবং চীন। এই যে নির্বাচন, আজকে ওবায়দুল কাদের বলতেছে যে আমাদের সরকার হটানোর ষড়যন্ত্র হচ্ছে। দেখুন, এই ওবায়দুল কাদের মানে লজ্জাও করে না যে একটা ইতিহাসে জঘন্যতম নির্বাচনে 30,000 বিএনপির লোককে জেলে রেখে বলতেছে সুষ্ঠু হয়েছে। তাই হোক, সেই নির্বাচন সম্পন্ন হওয়ার পরে ভারতের হাইকমিশনার এবং চীনের রাষ্ট্রদূত, ভারতের হাইকমিশনার প্রণব আর চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন একদম ভোরে গিয়ে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। 18 সালের নির্বাচনও তাই হয়েছিল। সুতরাং এভাবেই হবে, কিন্তু বিএনপির উচিত হবে যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন জোরদার করা, কিন্তু ভারত, চীন, আমেরিকা সবার সঙ্গে সুসম্পর্ক রাখা। ওই যে আমেরিকা বলবে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখো, চীনের সঙ্গে বরিতা করো না, এগুলো দরকার নেই। সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। আমি শুনেছি যে চীনে বিএনপি একটা প্রতিনিধি দল পাঠাবে, যদি পাঠায় সেটাও ভালো, কারণ এটাই হচ্ছে নিয়ম। ভারত, চীন, আমেরিকা কেউই কিন্তু আমাদের শত্রু না। এরা সাম্রাজ্যবাদী শক্তি, এরা এই হাসিনা ক্ষমতায় আছে, হাসিনার সঙ্গে আছে, হাসিনা চলে গেলে এরাও চলে যাবে। এই বঙ্গবন্ধুর মৃত্যুর পরে এই ভারতীয় কমিশনার কিন্তু ওই প্রথম ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছিল ওই যে খন্দকার মোস্তাককে। ইতিহাস আমরা বলি না। তো এই হচ্ছে কি অবস্থা। এখন এগুলো না করে এই ভারতীয়, আমি তো বলি নাই কখনো যে ভারতের বিরুদ্ধে সমালোচনা করবেন না। বাংলাদেশের প্রতি ভারতের যে নীতি, এই নীতির বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, আমাদের সংগ্রাম করতে হবে, এটা হচ্ছে বাস্তবতা। এখন এগুলো না করে এই ভারতীয় পণ্য বয়কট, দেখুন আমি আগে বলেছি যে ভারতীয় পণ্য বয়কটে অর্থনৈতিকভাবে এটার কোনো ইম্প্যাক্ট ভারতে পড়বে না, কারণ এত বড় অর্থনীতিকে চাপা দেওয়ার ক্ষমতা আমাদের নাই। যদি সরকার চাইতো, বাংলাদেশ সরকার চাইতো, তাহলে কিছুটা হইতো। সাধারণ জনগণ ওই প্যারাসুট, রূপচাঁদা, সুপারমার্কেট কিছু জিনিস, এগুলো তো আসলে যে বড় বড় পণ্য এরা আমদানি করে আনে। কিন্তু এটা রাজনীতি, এটা গুরুত্ব আছে, এটা অস্বীকার করার উপায় নেই। ছোট হোক বড় হোক, এটা গুরুত্ব আছে, কিন্তু সেই গুরুত্ব দিয়ে এই পিনাকির একটা মায়ার একটা জগৎ তৈরি করে আপনি দেখবেন যে যখন একটা লোকের ফাঁসি রায় হয় তখন সে স্বপ্নে দেখে বারে বারে যে সে মুক্ত হয়ে গেছে। একটা লোক যখন কঠিন রোগে আক্রান্ত হয়, ডাক্তার বলে যে তোমার আয়ু আর মাত্র অল্প কয়েকদিন, সেটা তো স্বপ্নে দেখে যে সে ভালো হয়ে গেছে, সে আর মরবে না। মানে এটা কল্পনায় আসে, যেটা সে সারাদিন কল্পনা করে সেটা আসে। তো বাংলাদেশের জনগণ আসলে এতই হতাশ, এই হাসিনা 14 বছর ধরে শাসন করতেছে, এখন বাংলাদেশের জনগণ একটু হতাশ। এই হতাশ জনগণের ভিতরে এরা মায়া জাল ছড়াচ্ছে, একটা মায়া জাল ছড়াচ্ছে, একটা বিভ্রান্তি তৈরি করতেছে, যার বাস্তবে কোনো অস্তিত্ব নাই, যেগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। বাস্তবতা এত সহজ না। বাস্তবতা কি সেটা বিএনপি বোঝে, বিএনপির লোকজন বোঝে, তারেক রহমান বোঝে, এবং সেভাবেই বিএনপিকে আগাতে হবে। সবার সঙ্গে সুসম্পর্ক, ভারতের সঙ্গে, চীনের সঙ্গে, আমেরিকার সঙ্গে, সবার সঙ্গে সুসম্পর্ক উন্নয়নের চেষ্টা করে করে হাসিনাকে চাপ দিতে হবে, হাসিনাকে চাপ দিয়ে সরাতে হবে। এবং বিএনপি এটা সফলভাবে কয়েকবার কিন্তু করতে পেরেছিল। 14 সালে করতে পেরেছিল। দেখুন 28 অক্টোবর বিএনপি ব্যর্থ হয়েছে, অনেকে আমি বলি না, কিন্তু আমি মনে করি এটা যে আওয়ামী লীগকে যে চিন্তার ভিতরে ফেলেছিল, ঘুম নাই, শেখ হাসিনা মানে 7 দিন ঘুমায় নাই, পুলিশ কর্মকর্তাদের ঘুম নাই, যখন শুনে যে 10-15 লাখ সিম চলে আসছে, 10-15 লাখ না, প্রায় 30 লাখ সিম চলে আসছে, ওই যে অনেকে তো 2-3টা সিম ব্যবহার করে, এবার 30-35-40 লাখ সিম চলে আসছে, সবার চোখে ঘুম নাই, কি করব, এভাবে বিএনপিকে দমন করা হলো। তো এইভাবে বারে 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 বিএনপির মাধ্যমেই হবে এই দেশের মানুষের মুক্তি, এবং এই বিএনপির মাধ্যমে গণতন্ত্র ফিরবে, মানুষ হাসিনা থেকে মুক্তি লাভ করবে। ভরসা রাখুন তারেক রহমানের উপর, ভরসা রাখুন মির্জা ফখরুলের উপর, এবং ভূরাজনৈতিক ক্ষেত্রে সবার সঙ্গেই সম্পর্ক বজায় রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে আমাদের একমাত্র শত্রু হাসিনা। যদি আমরা হাসিনাকে সরাতে পারি, ভারত, চীন, আমেরিকা সবই আমাদের ফেভারে চলে আসবে এবং আসতে পারে।